পুরায় এই শ্রী চিন্ময়ের জন্মভিটায় এসে এই যে অনুষ্ঠান আমার খুবই ভালো লেগেছে। এটা একটা পবিত্র ভূমি, এখানে শ্রী চিন্ময়ের মতন মহাপুরুষের জন্ম হয়েছে। শ্রী চিন্ময় এমন একজন মহাপুরুষ, আমার মনে হয় না যে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ঠিক মতন আসলে তার সম্পর্কে জানি। তিনি যতদিন যাবে তত বেশি আমরা বুঝতে পারবো যে তার যে অবদান, তিনি যে কাজ করেছেন, যেটা যেমন আমরা শঙ্করাচার্যের অবদান যখন চিন্তা করি যে একজন ব্যক্তি 32 বছর আয়ুতে 151টা গ্রন্থ লিখেছেন, সারা ভারতবর্ষ ঘুরে সনাতনে প্রচার করেছেন। আমরা যেমন শঙ্করাচার্যের জীবনে যেমন একটা অসম্ভব বিষয়গুলো দেখি, এরকমই আধুনিক যুগে আমরা কিন্তু শ্রী চিন্ময়ের জীবনে দেখি তার রচনা, তার সৃষ্টিশীলতার সংখ্যা দেখলে। আমরা তার কবিতা যদি আমরা দেখি, তার শ্রী চিন্ময় সেন্টার অনুসারে 1 লাখের উপর 1,20,000 বোধহয় হবে তার কবিতা বা ছোট্ট এই যে পংক্তিগুলো এগুলো, এবং তার গান 20,000-এর উপরে, 1600 বই, যেগুলো একটা আমি বলবো যে একটা অসম্ভব একটা বিষয়। তা আমি শ্রী চিন্ময় সম্পর্কে ছাত্র জীবনে প্রথম পড়ি শঙ্করের লেখা। শঙ্কর আপনারা জানেন তিনি কিছুদিন আগে তিনি পরলোকে গমন করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করি, মুক্তি কামনা করি। তার নাম ছিল মণিশঙ্কর মুখোপাধ্যায়। উনি মজা করে বলতেন যে আমি মাছের যেমন মাছের অংশটাই মানুষ চায়, মুড়াও চায় না, মাছের মুড়াও চায় না, লেজাও চায় না, শুধু মাছের মাঝখানের অংশটা চায়, আমিও সেরকম মণিশঙ্কর মুখোপাধ্যায়ের শঙ্করটুকু রেখে দিয়েছেন। এই মজা করে তিনি বলতেন। তো এই শঙ্কর নামে যিনি খুবই খ্যাতিমান, তার লেখা একটি উপন্যাস জানা দেশ অজানা কথা। এই উপন্যাসটি যখন আমি পড়ি ছাত্র জীবনে, তখন প্রথম জানতে পারি শ্রী চিন্ময়। আমি অবাক, বিস্মিত হয়ে যাই, এবং সেখানে যেই চ্যাপ্টারটাতে শ্রী চিন্ময়ের কথা আছে ওই চ্যাপ্টারটি আমি বারবার পড়ি যে এরকম একজন মানুষ আমাদের এখানে আছে। এরই কিছু দিন পরে আমি প্রথম আলোতে একটি সংখ্যা পড়ি শ্রী চিন্ময়কে নিয়ে। তখন প্রথম আলো নতুন পত্রিকা আসছে, আমি অবাক হই সেই সময়টায়। এবং এর পরবর্তীতে তো শ্রী চিন্ময়ের উপর যে অন্য বইগুলো, যেমন একাদশ অশ্বারোহী বা এই যে আরো শঙ্করের উপর পড়ি, বা এখন তো সুযোগ হয়েছে গুগল থেকে দেখা পড়া। তো সবকিছু মিলে আমি বলবো যে শঙ্কর মানে যেভাবে শ্রী চিন্ময়কে আমাদের সামনে এনেছে, আমি শঙ্করের প্রতিও কৃতজ্ঞতা জানাই। এবং এই শ্রী চিন্ময়ের বিশেষ করে এখানে যারা আছেন, উত্তর প্রজন্ম যারা আছে, তাদের বলবো যে আপনারা শ্রী চিন্ময়ের এই লেখাগুলো, কবিতাগুলো, এই কবিতাগুলো যে অন্তর্নিহিত রহস্য কিন্তু অনেক গভীরে। আপনি দেখুন শ্রী চিন্ময়ের যদি আপনি ছবির দিকে তাকান, আপনি চাইলে কি এরকম ভাবে আপনি একটা ছবি তুলতে পারবেন? আমি যদি বলি কয়টা মানুষ ওরকম ভাবে সমাধিস্থ অবস্থায়, মানে তিনি যে ধ্যানস্থ অবস্থায় আছেন, তার প্রত্যেকটি ছবি, তাহলে প্রত্যেকটি ছবি আপনি স্বাভাবিক অবস্থায় আপনি ছবি পাবেন না। তার চোখের ভাষা দেখলে পরে একজন যোগীর যে চোখের ভাষা, তার মানে তিনি সর্বদা যোগে ছিলেন। এবং আমরা দেখেছি তিনি এই সনাতন সংস্কৃতির প্রতি তার যে ভালোবাসা, তার রুমের মধ্যে মা কালীর ছবি ছিল, তিনি মা কালীরও তিনি ভক্ত ছিলেন এই বিষয়টি। এবং সর্বোপরি আমি বলবো যে শ্রী চিন্ময় আমাদের সনাতন সংস্কৃতিকে আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন, আমাদের বাঙালি সংস্কৃতিকে। আজকে বাংলাদেশের আমি মনে করি যে সর্বোচ্চ রাষ্ট্রীয় যে সম্মান, সেই মরণোত্তর সেটা শ্রী চিন্ময়কে দেওয়া উচিত, স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত। কারণ বাঙালি সংস্কৃতি, তিনি এই ভূমির সন্তান, তিনি বাঙালি সংস্কৃতিকে কদ্দূর পর্যন্ত নিয়ে গেছেন। দেখুন সেই ধুতি এবং পাঞ্জাবি পুরো বাঙালি, এবং তিনি যাদের তার অনুসারী দেখুন, যারা সারা বিশ্বব্যাপী তার যে অনুসারীরা, তাদের নামগুলো সব বাংলায় লেখা। তাহলে যে বাঙালি সংস্কৃতির এমন ভাবে বোধহয় বিশ্বব্যাপী কোনো ব্যক্তি আর প্রচার করতে পারে নাই। এবং সবচেয়ে যে মানে বিতর্কবিহীন, এই আমরা যদি বলি গত 20 বছরে একজন শ্রেষ্ঠ বাঙালি বা 30 বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি বিতর্কবিহীন ভাবে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধেয় হিসাবে ছিলেন, একজন ব্যক্তির নাম যদি সারা পৃথিবীর মানুষকে বলতে বলি, তিনি শ্রী চিন্ময়ের নাম বলবেন। তা আমি চাইবো সেই চিন্ময় এমন একজন ব্যক্তি, তিনি চট্টগ্রামের সন্তান, বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হওয়া উচিত, তার নামে এই বোয়ালখালীতে একটা স্কুল কলেজ হওয়া উচিত, তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হল হওয়া উচিত, তার নামে এখানে একটা মিউজিয়াম হওয়া উচিত, তার নামে একটা গবেষণা সেন্টার হওয়া উচিত, এবং সেখানে সব বইগুলো তার থাকা উচিত। তো সেই কর্মযজ্ঞে আমরা মনে করি আপনাদের অনেক দায়িত্ব আছে, এবং আমরাও আপনাদের পাশে থাকবো। আপনাদের জন্য শুভকামনা রাখছি। সকলের কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি।